সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের বিষয় হচ্ছে ইতিহাসের যুগ বিভাজন। ইতিহাসের যুগ খুব মুখ্য, কারণ হচ্ছে যে ইতিহাসের সংজ্ঞায় আমরা জেনেছি, কম বেশি যারা ইতিহাস পড়েছি, যে ইতিহাস হচ্ছে সময়ের সাপেক্ষে মানুষের ক্রমবিবর্তনের বিজ্ঞানসম্মত আলোচনা বা পর্যালোচনা। অর্থাৎ ইতিহাস আলোচনায় সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই সময়কে ধরেই আমাদের আজকের ক্লাস ইতিহাসের যুগ বিভাজন। ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে সবার প্রথমেই আমাদের যেটা জেনে রাখতে হবে, যে ইতিহাসে খুব বৃহৎ ভাবে যদি আমরা দেখি, তাহলে ইতিহাসকে মূলত দুটো যুগে ভাগ করা হয়, দুটো অধ্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, প্রাক ঐতিহাসিক যুগ। দুই নাম্বার হচ্ছে ঐতিহাসিক যুগ। বিষয়টা একটু আমরা দেখে নিই। মানুষ সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে। আমি মানুষকে ধরেই বলছি, কারণ হচ্ছে ইতিহাসের মুখ্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা বিবর্তনবাদ অনুসারে জানি, কোনো একটা এককোষী জীব থেকে বিবর্তন হতে 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 কোনো একটা সময় এসে মানুষের আবির্ভাব ঘটেছিল। যেখান থেকে মানুষের আবির্ভাব ঘটেছিল সেখান থেকেই ইতিহাসের আলোচনা শুরু, কারণ মানুষের ইতিহাসের প্রতিপাদ্য হচ্ছে মানুষ। তো এক্ষেত্রে যেটা মুখ্য বিষয়, মানুষ আবির্ভূত হওয়ার পর সভ্যতার অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ধীরে ধীরে উন্নতি হয়েছে, মানুষ আধুনিক হয়েছে। এই আধুনিক মানুষ কোনো একটা সময়ে সে মনের ভাব প্রকাশ করার জন্য বা স্থায়ীভাবে সেই ভাবটাকে ধরে রাখার জন্য সে লিখতে পড়তে শিখেছে। যেদিন থেকে মানুষ লিখতে পড়তে শিখেছে, সে তার নিজের সম্পর্কে লিখেছে, কখনো পাথরের গায়ে, কখনো পাহাড়ের গায়ে, কখনো পোড়ামাটির ফলকে, বিভিন্ন ভাবে মানুষ নিজের কথা লিখেছে। বলছে সভ্যতার বিবর্তনের যে স্থান থেকে, যে কি বলবো, যে ল্যান্ডমার্ক থেকে বলতে পারি, যে ল্যান্ডমার্ক থেকে মানুষের লেখনী আমরা পাচ্ছি এবং সেই লেখনী থেকে মানুষের ইতিহাসকে আমরা তুলে আনতে পারছি, যেটা ঐতিহাসিকরা করছেন, সেই বিন্দু হচ্ছে ঐতিহাসিক যুগ বিভাজনের একটা বড় জায়গা। এই বিন্দুর পূর্ববর্তী সময়কালটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, আর পরবর্তী সময়কালটা হচ্ছে ঐতিহাসিক যুগ। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগের গণনা করার ভিত্তি হচ্ছে মানুষের লেখনী এবং সেই লেখনী থেকে পাওয়া মানুষের ইতিহাস। অর্থাৎ যে সময় মানুষ লিখতে পড়তে জানতো না, মানুষের ইতিহাসের জন্য সেই সময় আমাদের মূলত নির্ভর করতে হয় মানুষের ব্যবহার্য জিনিসপত্রাদির উপর। সেই সময়টাকে আমরা বলছি প্রাক ঐতিহাসিক যুগ। আর যখন থেকে মানুষ লিখতে শিখলো, নিজের সম্পর্কে লিখলো, সেই সময় থেকে মানুষের ইতিহাসের জন্য মূলত নির্ভর হচ্ছে মানুষের সেই লেখনী। সেই সময়কাল থেকে আজকে পর্যন্ত সময়কাল হচ্ছে ঐতিহাসিক যুগ। ঠিক আছে, এই প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ, এই দুটো সময়কালকে আবার বিভিন্ন উপবিভাগে বিভক্ত করা হয়েছে আলোচনার সুবিধার্থে। আমরা এখানে প্রথমেই দেখে নেব প্রাগৈতিহাসিক যুগের উপবিভাগ বা যুগ বিভাজন।
এখানে একটা জিনিস মনে রাখার, যে প্রাগৈতিহাসিক যুগের সূচনা কিন্তু মানুষ যবে থেকে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে ঠিক সেই সময় থেকে। ভারতের নিরিখে ধরলে সেটা 20 লক্ষ বছর আগে, 20 লক্ষ বছর আগে। তবে এটা বিতর্কিত, কেউ কেউ বলেছেন ভারতে সেটা 30 লক্ষ বছর আগে শুরু হয়েছিল। এই 30 লক্ষ বছর আগে থেকে শুরু করে মানুষ ভারতবর্ষে লিখতে পড়তে শিখেছে, বা যেই লিখনি আমরা পড়তে পারছি সেই সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 অব্দ। এই যে দীর্ঘ সময়কাল, এই দীর্ঘ সময়কালকে আমরা বলবো প্রাক ঐতিহাসিক যুগ। কিন্তু মনে রাখতে হবে, এই যে মানুষ প্রাগৈতিহাসিক যুগ ধরে নিলাম 20 লক্ষ বছর বা 30 লক্ষ বছর আগে, তার আগেও কিন্তু মানুষ ছিল, কিন্তু সেই সময়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। হঠাৎ করে মানুষ তো আর আকাশ থেকে টপকে পড়েনি বা ঈশ্বর তৈরি করে দিয়েছে, এমনও ব্যাপার নয়। আমরা আধুনিক কালে বৈজ্ঞানিকরা বিজ্ঞান ভিত্তিক যে বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদেই বিশ্বাস করে। অর্থাৎ তার আগেও মানুষের বিবর্তনের একটা অধ্যায় ছিল। সেখান থেকে মানুষের ইতিহাস শুরু হয়েছে। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের আলোচনা কিন্তু আরো আগেও থাকতে পারে, কিন্তু আপাতত মানুষের ব্যবহার্য জিনিসপত্রাদির উপর ভিত্তি করে যেহেতু প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস আসছে, খ্রিস্টপূর্ব অর্থাৎ বলতে গেলে 30 লক্ষ বছর আগে থেকে মানুষের ব্যবহার্য জিনিসপত্রাদি পাওয়া গেছে। তার আগের জিনিসপত্রাদি খুব একটা পাওয়া যায়নি, তাই সেই সময়ের ইতিহাস খুব একটা স্পষ্ট নয়। তবে মানুষের বিবর্তন যদি আমরা জানতে চাই, তাহলে কিন্তু মানুষের উৎপত্তি থেকে ধরতে হবে। আমরা একটু সেই ক্রোনোলজি দেখে আলোচনায় অগ্রসর হব, তাতে বুঝতে আমাদের সুবিধা হয়। দেখি, আনুমানিক 500 কোটি বছর আগে, 500 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। 500 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছিল, কিন্তু এই পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে 125 কোটি বছর আগে। 25 কোটি বছর আগে। ঠিক আছে, এই যে 125 কোটি বছর আগে জীবের সৃষ্টি হলো, এই জীব থেকে আমরা বিবর্তনবাদ, ডারউইনের বিবর্তনবাদ অনুসারে জানি প্রথম জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্র জল থেকে, একটা এককোষী অ্যামিবা জাতীয় জীব, তাকে অণুজীব বলতে পারি। সেখান থেকে বিবর্তনের মাধ্যমে ক্রমশ জটিল আকার ধারণ করে জীব বিবর্তনের একটা পর্যায়ে এসে আমরা দেখব যে উন্নত জীবের উৎপত্তি হয়েছে। সেই জীব আরো বিবর্তিত হতে হতে একটা সময় মানুষের আবির্ভাব ঘটেছে। এই যে বিবর্তন, এই বিবর্তনের পথে আমরা কিন্তু পৃথিবীতে অনেকগুলো সময় দেখতে পাবো, পিরিয়ড দেখতে পাবো। পৃথিবীর এই যে ভৌগোলিক পিরিয়ডগুলো যদি আমরা আগে জেনে নিই, তাহলে কিন্তু ঐতিহাসিক বিবর্তনের বিষয়টি জানা আরো বেশি সহজসাধ্য এবং পরিষ্কার হবে। তাহলে এই বিষয়টিতে আমরা আগে লক্ষ্য করি। এটা যদি আমরা টাইমলাইনের আকারে দেখি, তাহলে দেখতে আরো বেশি সুবিধা হবে। দেখো, আজ থেকে প্রায় 82 কোটি বছর আগে শেষ হয়েছিল একটা যুগ, যেটাকে বলা হচ্ছে আর্কিওজোইক যুগ। আর্কিওজোইক। এই 82 কোটি বছর
আগে শেষ হয়েছে, তার আগে অন্য একটা যুগ ছিল, আর্কীয় যুগ ছিল, 82 কোটি বছর আগে শেষ হলো। এই 82 কোটি বছর থেকে সময় আরো অগ্রসর হলো, 50 কোটি বছর আগে শেষ হলো আর একটা যুগ, অর্থাৎ 82 থেকে 50 পর্যন্ত যে যুগটা, সেটাকে বলা হয় প্রোটেরোজোয়িক যুগ। এই প্রোটেরোজোয়িক যুগের পরে আসে প্যালিওজোয়িক যুগ, সেটা 20 কোটি বছর আগে। প্যালিওজোয়িক যুগ শেষ হলো 20 কোটি বছর আগে। প্যালিওজোয়িক যুগের পরে আসে মেসোজোয়িক যুগ, এটা 6 কোটি 50 লক্ষ বছর আগে। এটা কি? মেসোজোয়িক। বিষয়গুলো মনে রাখতে হবে। মেসোজোয়িক যুগের পরে যে সময়কাল আজও চলছে, সেটাকে বলা হচ্ছে সেনোজোয়িক। আমরা আজকে কিন্তু এই সেনোজোয়িক যুগে বসবাস করছি, অর্থাৎ 6 কোটি 50 লক্ষ বছর আগে সেনোজোয়িক যুগের সূচনা, এবং এই সেনোজোয়িক যুগ আজও পর্যন্ত চলছে। আমাদের ভালো করে বুঝতে হবে এই সেনোজোয়িক যুগের যে বিভাজন রয়েছে, সেই বিভাজনগুলো। আমরা এটাকে কাটিয়ে উঠে এবার চলে যাই সেনোজোয়িক যুগে। কি দেখেছিলাম? যে 6 কোটি 50 লক্ষ বছর আগে সেনোজোয়িক যুগের সূচনা হলো। এই যুগটা আজ পর্যন্ত চলছে। এই সেনোজোয়িক যুগ আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে টারসিয়ারি আর একটা হচ্ছে কোয়ার্টারনারি। কি? একটা হচ্ছে টারসিয়ারি, তারপরে হচ্ছে কোয়ার্টারনারি। এই টারসিয়ারি যুগ হচ্ছে শুরুটা, আর তারপরে আসে কোয়ার্টারনারি যুগ। এই কোয়ার্টারনারি যুগ আর টারসিয়ারি যুগ আবার অনেকগুলো উপবিভাগে বিভক্ত। আমরা যদি টারসিয়ারি যুগের উপবিভাগগুলোকে দেখি, টারসিয়ারি যুগ শুরু হয়েছিল 6 কোটি 50 লক্ষ বছর আগে। এটা শেষ হয়েছিল 20 লক্ষ বছর আগে। 20 লক্ষ বছর আগে শেষ হলো, 6 কোটি 50 লক্ষ বছর আগে শুরু হয়েছিল। এই টারসিয়ারি যুগ আবার কয়েকটা উপবিভাগে বিভক্ত। এই উপবিভাগগুলি হচ্ছে, এক নাম্বার হচ্ছে প্যালিওজোয়িক। এই প্যালিওজোয়িক যুগের স্থায়িত্বকাল ছিল 5 কোটি 40 লক্ষ বছর আগে পর্যন্ত। ঠিক আছে? সরি, প্যালিওজোয়িক বলছি, প্যালিওসিন কথাটা হবে প্যালিওসিন। প্যালিওসিনের পরে আসে ইওসিন। ইওসিন
ইওসিন যুগ স্থায়ী হয়েছিল 3,40,00,000 বছর পর্যন্ত। 3,40,00,000 বছর পর্যন্ত। এরপরে আসে ওলিওসিন। এই ওলিওসিন যুগ স্থায়ী হয়েছিল 2,30,00,000 বছর পর্যন্ত। ওলিওসিনের পরে আমরা যে যুগ পাই সেটা হচ্ছে মিওসিন। এই মিওসিন যুগ স্থায়ী হয়েছিল 50,00,000 বছর পর্যন্ত। আর মিওসিন যুগের পরে প্লাইওসিন। এই টোটালটা হচ্ছে টারসিয়ারি যুগ। কি? টারসিয়ারি যুগ। এই টারসিয়ারি যুগ 20,00,000 বছর আগে শেষ হয়েছে। তারপরে শুরু হয়েছে হচ্ছে কোয়াটারনারি যুগ। এই কোয়াটারনারি যুগের আবার দুটো ভাগ। কোয়াটারনারি যুগকে দেখে নিই একটু। 20,00,000 বছর আগে শুরু হলো। এটাকে যদি আমরা রেখাচিত্রের আকারে দেখি, এই যুগের এই কোয়াটারনারি একদম বর্তমান কাল পর্যন্ত রয়েছে। এর আবার দুটো ভাগ। দুটো ভাগ কি? একটা হচ্ছে প্লাইস্টোসিন, আরেকটা হচ্ছে হলোসিন। দেখো, একটা হচ্ছে প্লাইস্টোসিন। প্লাইস্টোসিন হচ্ছে প্রথম অধ্যায়। এটা 10,000 বছর আগে পর্যন্ত স্থায়ী ছিল। এরপরে আসে হলোসিন। এই প্লাইস্টোসিন যুগটা আসলে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। যেটা আমরা মোটামুটি ইতিহাস যারা পড়েছি একটু ধারণা আমাদের আছে। এই সময় থেকেই মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার শুরু করেছিল এবং এই প্লাইস্টোসিন, যেটাকে আমরা প্রাচীন প্রস্তর যুগ বলি, এই যুগটাকেও পাথরের হাতিয়ারের গড়নের তফাতের ভিত্তিতে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 20,00,000 বছর আগে থেকে শুরু করে 1,00,000 বছর পর্যন্ত সময়কাল, এটাকে বলা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ। এই 1,00,000 থেকে 40,000 বছর আগে পর্যন্ত মধ্য পুরাপ্রস্তর যুগ, আর তারপরে হচ্ছে উচ্চ পুরাপ্রস্তর যুগ। এই যে খ্রিস্টপূর্ব 10,000 বিসি, যীশু খ্রিস্টের জন্মের 10,000 বছর আগে থেকে যে হলোসিন যুগ শুরু হয়েছে, এখান থেকে শুরু হয় হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। আর এই মধ্যপ্রস্তর যুগ স্থায়ী হয়েছিল প্রায় 6,000 বছর আগে পর্যন্ত যীশু খ্রিস্টের জন্মের। আর 6,000 থেকে 2,000 পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে নব্য প্রস্তর যুগ। এই যুগ বিভাজনটাকে আমাদের পরিষ্কার মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? যে কি বলে,
সেনোজোয়িক যুগে আমরা বসবাস করছি সেই সেনোজোয়িক যুগকে মোট দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে টারসিয়ারি যুগ আর একটা হচ্ছে কোয়াটারনারি যুগ। টারসিয়ারি যুগকে আবার এই 1, 2, 3, 4, 5 এই 5টি উপবিভাগে ভাগ করা হচ্ছে। এই টারসিয়ারি যুগ শেষ হলো 20 লক্ষ বছর আগে। এই 20 লক্ষ বছর আগে থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত এই সময়টা হচ্ছে কোয়াটারনারি যুগ। এই কোয়াটারনারি যুগের উপবিভাগ আবার দুটো, একটা হচ্ছে প্লাইস্টোসিন আর একটা হচ্ছে হলোসিন। এই প্লাইস্টোসিন যুগ মূলত প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগকে আবার 3টে উপবিভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ, যেটা 20 লক্ষ বছর আগে থেকে শুরু করে 1 লক্ষ বছর আগে পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই 1 লক্ষ বছর আগে থেকে যীশু খ্রিস্টের জন্মের 40,000 বছর আগে পর্যন্ত ছিল মধ্যপ্রস্তর যুগ, এবং এই 40,000 বছর আগে থেকে শুরু করে 10,000 বছর আগে পর্যন্ত ছিল উচ্চ পুরাপ্রস্তর যুগ। এরপরে শুরু হয় মধ্যপ্রস্তর যুগ, যেটা 6,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল, এবং তারপরে 6,000 থেকে 2,000 পর্যন্ত নব্যপ্রস্তর যুগ। এই গেল মোটামুটি প্রাগৈতিহাসিক যুগের যুগ বিভাজন। ঠিক আছে, তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পৃথিবীর সব জায়গায় কিন্তু এই যে যুগগুলো একসাথে আসেনি বা একসাথে তার বিলয় হয়নি, কারণ মানুষের বিবর্তন বিভিন্ন জায়গায় কখনো আগে কখনো একটু পিছিয়ে হয়েছে। অর্থাৎ এই সময়ের আগমন এবং বিলয় সব জায়গায় কিন্তু সমান ভাবে হয়নি, একই সময়ে হয়নি। ঠিক আছে, এই যে নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগ থেকে পৃথিবী মানব সভ্যতা আরো অগ্রসর হয়ে যেখানে প্রবেশ করেছিল সেটাকে আমরা বলি ধাতব যুগ, ধাতুর যুগ। কি? ধাতুর যুগ। এই ধাতুর যুগ হচ্ছে মূলত ঐতিহাসিক যুগ ইউরোপের প্রেক্ষাপটে, কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে এটা কিন্তু ঐতিহাসিক যুগের মধ্যে ধরা হয় না। তার মুখ্য কারণ হচ্ছে এই সময়ে যে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে 1921-22 খ্রিস্টাব্দে, সেই ধ্বংসাবশেষ থেকে প্রায় 2000-এরও বেশি শিল আবিষ্কৃত হয়েছে, যেখান থেকে জানা গেছে যে হরপ্পাবাসী লিখতে পড়তে জানতো, কিন্তু সেই লেখনীর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি বলে সেখান থেকে কোনো ইতিহাস উদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ এই জায়গাটার ইতিহাসের জন্য, সিন্ধু সভ্যতার ইতিহাসের জন্য, যেটা তাম্রপ্রস্তর যুগের অন্তর্গত, মূলত আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরই নির্ভর করে ইতিহাস লিখতে হয় বা পড়তে হয়, কিন্তু সেই সময়ের মানুষ লিখতে পড়তে জানত। এই যে বৈশিষ্ট্য, লিখতে পড়তে জানতো বাট সেখান থেকে ইতিহাস পাওয়া যাচ্ছে না, এই বৈশিষ্ট্যের জন্য ভারতের প্রেক্ষাপটে এই ধাতু যুগকে একটা নতুন নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এই যে প্রাক ঐতিহাসিক, পৃথিবীর প্রেক্ষাপটে তারপরে যে ঐতিহাসিক যুগ আছে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সেটা নয়। ভারতবর্ষের ক্ষেত্রে প্রাগৈতিহাসিক যুগের পরে আসে প্রায় ঐতিহাসিক যুগ, যেটা সিন্ধু সভ্যতার যুগ, এবং তারপরে যখন লৌহ যুগ শুরু হলো তখন ভারতবর্ষের মানুষ বেদ রচনা করেছিল, বৈদিক আর্যরা বেদ রচনা করেছিল, কিন্তু বেদ লিখিত হয়েছিল খ্রিস্টপূর্ব 600 অব্দে, মানে বহু পরে। 900 বছর ধরে বেদ কিন্তু লিখিত আকারে ছিল না, কিন্তু বেদ থেকে আমরা ইতিহাস পাই। বৈদিক যুগের ইতিহাসের মূল আকর হচ্ছে বেদ। এখানে আবার একটু রিভার্সে ভাবতে হবে।
বেদ থেকে ইতিহাস পাচ্ছি, কিন্তু সেটা লিখিত নয়। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে লেখা ছিল, কিন্তু পড়তে পারছিলাম না। এই যে সময়কাল, এই সময়কালকে ভারতের ইতিহাসে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এই গেল আমাদের যুগ বিভাজন। এই যুগের নিরিখে মানুষের বিবর্তন, এই বিবর্তনের ইতিহাস আমরা পরের ক্লাসে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।